ওকে, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। হোপফুলি সাউন্ড ইজ ক্লিয়ার। আমাকে একটু জানাবেন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, or if there are any difficulties with the quality of the sound, or you cannot listen to me properly, you can also let me know. সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জাস্ট সাউন্ড আমরা চেক করে নেই। Okay, you can write down your text in the chat box. চ্যাট বক্সে আপনি লিখতে পারেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের প্যাটার্নটা বলি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। ক্লাসের প্যাটার্ন যেটা হবে, আমরা টোটাল ক্লাসটাই কন্টিনিউয়াসলি করতে থাকবো। তার মধ্যে আপনাদের যে কোয়েশ্চেনগুলো তৈরি হবে বা যে কোয়েশ্চেনগুলো আসবে, আপনারা সেগুলো ইনস্ট্যান্টলিও হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন, অথবা ক্লাসের লাস্ট পোর্শনে আমি সবাইকে ওয়ান টু ওয়ান টাইম দিব, যেটার মাধ্যমে আপনারা আপনাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো নিয়ে কাজ করতে পারেন, বা কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ক্লিয়ার? সো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আমি বেসিকলি কিছু ইনফরমেশন প্রোভাইড করি, যদিও এই ইনফরমেশনগুলো সবারই পরিচিত, কারণ আইএলস নিয়ে সবাই একটু টুকিটাকি ঘাটাঘাটি করেন। সো এর ফলে এই ইনফরমেশনগুলো আসলে সবারই জানা। তাও আমি বলার জন্যই বলছি, যেমন আইএলস এর পার্টিকুলারলি মডিউল আছে 4টা, যেটাকে আমরা বলি, একটা হচ্ছে রিডিং, তারপরে একটা হচ্ছে রাইটিং, আরেকটি হচ্ছে লিসনিং, এবং another one is speaking. So these are the 4 modules that we need to take part in the IELTS test. এই 4টাই আমরা পাই। এই এবার এগুলো হচ্ছে মডিউলস নিয়ে আলোচনা। এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আইএলটিএস এর টাইপ হচ্ছে 2টা। একটা টাইপ হচ্ছে একাডেমিক, আর একটা টাইপ হচ্ছে জিটি, মিন্স জেনারেল ট্রেনিং। একাডেমিক হচ্ছে আমরা যারা পড়াশোনা করতে বিদেশ যাই, তাদের একাডেমিক টেস্টটা নিতে হয়, যেটা আমরা শর্ট ফর্ম বলি এসি। আর জেনারেল ট্রেনিং, দিস ইজ ফর দ্য পিপল who try to go abroad for migration purpose or even for work permit. যারা ওয়ার্ক পারমিটে যাবেন অথবা মাইগ্রেশন পারপাসে যাবেন, তাদের আসলে জেনারেল ট্রেনিং বা জিটি নিতে হয়। তো এগুলো আমাদের বেসিক থিম। সো আজকে আমাদের ক্লাসটা কমপ্লিটলি বেসড অন হবে হচ্ছে আমাদের রিডিং মডিউলের উপরে। অর্থাৎ আজকের ক্লাস মানে আমাদের নেক্সট যে ক্লাসগুলো হচ্ছে, আমরা কিন্তু মডিউলগুলো 1 বাই 1 পড়বো। অর্থাৎ প্রথমে ধরেন রিডিং পড়ছি, তারপরে হয়তো আমরা রাইটিং এ যাব, বা তারপরে লিসনিং এ যাব, তারপরে স্পিকিং যাব। আমরা 1 বাই 1 মডিউলগুলো ফরওয়ার্ড করব, অর্থাৎ একসাথে আমরা সবগুলো কন্টিনিউ করবো না। এতে একসাথে কন্টিনিউ করলে আপনারা হয়তো কনফিউজ হওয়ার একটা পসিবিলিটি থাকবে। সো আজকে যেহেতু আমাদের রিডিং এর ফার্স্ট ক্লাস হচ্ছে, সো শুরুতেই উইড লাইক টু গেট সাম বেসিক ইনফরমেশন ফ্রম রিডিং। রিডিং এর কিছু বেসিক ইনফরমেশন আসলে আমাদের জানা প্রয়োজন। এটার জন্য আমি একটা লিসনিং প্লে করছি। লিসনিং মিনস ইটস এ ভিডিও, এন্ড ইটস ভিডিও, অথরাইজড ভিডিও ফ্রম ব্রিটিশ কাউন্সিল। সো আমরা এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পাবো। আপনাদের কাজ হবে, you need to be prepared with pencil and paper, so that you can take the note, and you should take the note of information that you are going to get in this video. ভিডিওতে যে ইনফরমেশন গুলো পাবেন, আপনাদের কাজ হচ্ছে আপনারা সেই ইনফরমেশন গুলো নোট ডাউন করবেন, খাতায় লিখবেন সবাই। ওকে, সো লেটস গেট স্টার্টেড। একটু জানাবেন যে ভিডিওর So you've decided to take ভিডিও the দেখতে পাচ্ছেন কিনা।
ওকে, সাউন্ড নিয়ে প্রবলেম, ঠিক আছে, একটু দেখতেছি। ওকে, আমাদের মেবি, ওকে, এবার মেবি শুনতে পারতেছেন, হ্যাঁ? আমি ভিডিওটা স্কিপ করলাম, ভিডিওটা মেবি ইন্টারনেট কোয়ালিটিতে একটু ঝামেলা আছে, তো এই জন্য ক্লিয়ারলি প্লে হচ্ছে না। সো আমরা ভিডিওটা স্কিপ করলাম, আমরা ডিরেক্টলি আমাদের লেসনে চলে যাচ্ছি। দেখেন, শুরুতেই আমরা রিডিং এর বেসিক যে তথ্য আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিই। যেমন আহ, আমরা শুরুতেই জানলাম যে রিডিং এর সাধারণত দুইটা টাইপ হয়। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? ইজ দ্য স্ক্রিন ওকে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। রিডিং এ আমাদের সাধারণত 40 কোয়েশ্চেন্স থাকবে, 40 কোয়েশ্চেন্স, এবং একাডেমিক যারা তাদের প্যাসেজ থাকবে 3টা। তাহলে আমাদের কোয়েশ্চেন্স থাকতেছে 40, আর প্যাসেজ আসতেছে ইন টোটাল 3টা প্যাসেজ। তো 3টা প্যাসেজ, এবার প্রত্যেকটা প্যাসেজের জন্য রিকমেন্ডেড টাইম হচ্ছে 20 মিনিট করে, এবং ইন টোটাল আমার টেস্ট হবে 1 আওয়ারের। ক্লিয়ার? 40 questions, 3 passages, 20 minutes, recommended time for 1 passage, and in total 3 passages you will get 1 hour time. And important বিষয় হচ্ছে অ্যান্সার ট্রান্সফারের জন্য আপনি আলাদা কোনো সময় পাবেন না, অ্যান্সার শিফটিং এর জন্য। লিসনিং এ যেভাবে টাইম পাওয়া যায়, রিডিং এ আসলে ওই টাইমটা পাওয়া যায় না। এবার আমরা লিসনিং এর কোয়েশ্চন টাইপ গুলো নিয়ে, সরি, রিডিং এর কোয়েশ্চন টাইপ গুলো নিয়ে পরিচিত হতে চাই। কোয়েশ্চন টাইপ, যেমন আপনারা একটা কোয়েশ্চন দেখতে পাচ্ছেন, আহ এটার টাইপটা কি একটু যদি আমাকে মানে চ্যাট বক্সে লিখেন। আপনারা কি গেস করতে পারেন যে এই কোয়েশ্চনের টাইপটা কি? ইফ ইউ ক্যান গেস, রাইট ডাউন, লিখবেন আপনি যে এটার টাইপটা কি, আপনি কি গেস করতে পারেন? আমি আপনার ক্লু দিতে পারি। এটা কি, ইজ দিস এমসিকিউ, নাকি এটা ম্যাচিং হেডলাইন্স? জাস্ট দুইটা অপশন দিচ্ছি, খুব সহজ। জাস্ট লিখবেন এটা কি এমসিকিউ নাকি ম্যাচিং হেডলাইন্স।
ইয়েস, এটা হচ্ছে ম্যাচিং হেডলাইন্স। তাহলে ম্যাচিং হেডলাইন্স এটা বোঝার উপায় হচ্ছে, দেখবেন কোয়েশ্চনের সামনে যদি এরকম রোমান সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3 রোমান সংখ্যা হয়, তাহলে এটা পার্টিকুলারলি হয় হচ্ছে একটা লিস্ট, মানে ম্যাচিং হেডিংস বা লিস্ট অফ হেডিংস বলা হয় এটারে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চন টাইপ। তারপরে যেটা আছে দেখেন নাম্বার 2, এই কোয়েশ্চন টাইপটারে আমরা সাধারণত বলি ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন, তাহলে ম্যাচিং ইনফরমেশন বিষয়টা কি? ম্যাচিং ইনফরমেশন হচ্ছে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, কিন্তু এটা ফুল কোনো সেন্টেন্স থাকবে না, এটারে বলা হয় ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন, ক্লিয়ার? এটা আমরা বলি ম্যাচিং ইনফরমেশন। নেক্সট যে কোয়েশ্চন টাইপ আমরা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চন টাইপটারে বলা হয় দেখেন এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে উপরের দিকে দেয়া আছে কোয়েশ্চন, আর নিচে অনেক রিসার্চারের নাম দেয়া আছে। তাহলে এই টাইপটারে বলি আমরা ম্যাচিং নেমস। ম্যাচিং নেমস বলা হয় এটাকে। তারপরে নেক্সট যে কোয়েশ্চন টাইপ আসতেছে, নেক্সট কোয়েশ্চন টাইপ দিস ওয়ান, এটারে আমরা বলি কমপ্লিট দ্য নোটস বিলো। নোট কমপ্লিশন। নোট কমপ্লিশন চেনার উপায় হচ্ছে প্রত্যেকটা নোট কমপ্লিশনের আগে এরকম একটা ডট থাকবে, ডট নোট কমপ্লিশনের আগে। সো এটারে আমরা বলি নোট কমপ্লিশন, যেটারে ইন জেনারেল বলা হয় গ্যাপ ফিলিং। নোট কমপ্লিশন ইন জেনারেল আমরা বলি গ্যাপ ফিলিং। আচ্ছা, তার পরবর্তী যেটা আছে দেখেন, এটারে আমরা বলি, দেখেন সেন্টেন্স ওয়াইজ আছে, বাট এটাও একটা গ্যাপ ফিলিং, বাট এটার নেম যেটা কেমব্রিজ এটার যে নাম দেয়া আছে, সে নামটা হচ্ছে, এটাকে বলা হয় কমপ্লিট দ্য সেন্টেন্স। কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো, কেমব্রিজের নাম হচ্ছে এটার কমপ্লিট দ্য সেন্টেন্স। আচ্ছা, তারপরে যে কোয়েশ্চনটা আছে, আমরা কোয়েশ্চন গুলো ওয়ান বাই ওয়ান জাস্ট পরিচিত হচ্ছি, আমরা এইগুলো প্রত্যেকটা কোয়েশ্চনই ইন্ডিভিজুয়ালি সলভ করব, সো ডোন্ট বি ওয়ারিড। এবার যে কোয়েশ্চনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটারে আমরা বলি কেমব্রিজের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে, এটারে বলা হয় ডায়াগ্রাম। এটার কেমব্রিজের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এটাকে বলা হয় ডায়াগ্রাম। পিকচার টিকচার দেখতে পাচ্ছেন। তারপরে যাই আমরা নেক্সট ওয়ানে। আচ্ছা, এই কোয়েশ্চনটাই, এটারে আমরা এটার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটাতে অপশন দেখেন উপরে এবিসি দেয়া আছে, আবার এখানে 23 to 26 কোয়েশ্চন দেয়া আছে। তো এটারে ইউজুয়ালি বলা হয় ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন। তার পরবর্তীতে যেটা আছে, হ্যাঁ, এটাকে বলা হয়, এটাও একটা গ্যাপ ফিলিং এরই টাইপ, বাট এটার পার্টিকুলার নেম হচ্ছে ফ্লো চার্ট। যেমন এরো চিহ্ন থাকলে এটা হবে ফ্লো চার্ট। তারপরের কোয়েশ্চনটাতে যাই, হ্যাঁ, এই কোয়েশ্চনটাকে বলা হয়, দেখেন টেবল দেয়া আছে অনেকগুলো, হ্যাঁ, এটার বলা হয় কমপ্লিট দ্য টেবল বিলো। এটাও ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং। এগুলো আমরা ক্লাসে ডিটেলসে শিখবো। এটার পরে আরেকটা কোয়েশ্চন দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা বলি এমসিকিউ। এমসিকিউটা আমাদের কাছে সবারই পরিচিত, যেমন উপরে একটা কোয়েশ্চন এবং একটা কোয়েশ্চনের আন্ডারে আরো অপশন দেয়া আছে 4টা, দ্যাট ইজ কল্ড এমসিকিউ। তার পরবর্তীতে যে কোয়েশ্চন দেয়া আছে দিস ওয়ান, এই কোয়েশ্চনটাকে বলা হয়, অর্থাৎ এইখানে অনেকগুলো গ্যাপ দেয়া আছে, তার নিচে অপশন গুলো দেয়া আছে এ বি সি ডি ই এফ জি এইভাবে। So, এই কোয়েশ্চনটাকে বলা হয় সামারি উইথ ক্লু। এটার মানে সিম্পলি এটার নাম হচ্ছে সামারি। সামারি উইথ ক্লু। দেন নেক্সট কোয়েশ্চন টাইপ হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চন করছে, দেখেন ফর হোয়াট পিরিয়ড অফ টাইম হ্যাজ হিয়ারিং লস ইন
ফুল চিলড্রেন বিন স্টাডিড ইন নিউজিল্যান্ড, এটাকে বলা হয় শর্ট অ্যান্সার কোয়েশ্চন। এটাও আমাদের পরিচিত, শর্ট অ্যান্সার কোয়েশ্চন। আচ্ছা, তারপরে যেটা আছে নাম্বার 6 দিয়ে যেটা আছে, নাম্বার 6 to 9, significant number of thylacines were killed by humans from 1830s onward। এটাকে আহ, আমাদের কোয়েশ্চন টাইপ হিসেবে আমরা যেটা চিনি এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। কেমব্রিজে এটাকে ট্রু ফলস নট গিভেন হিসেবে দেয়া থাকে। তার পরবর্তীতে যেটা আছে আহ কোয়েশ্চন নাম্বার 34 থেকে 37 পর্যন্ত, ফোরসিথ ফাইন্ডিংস কন্ট্রাডিক্টেড প্রিভিয়াস বিলিফ, এটাকে বলা হয় ইয়েস নো নট গিভেন। আমরা প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে শিখবো। ইয়েস নো নট গিভেন। আচ্ছা, নেক্সট যেটা আছে, নেক্সট কোয়েশ্চন টাইপ, হ্যাঁ এটা হচ্ছে এখানে 24 to 26 দেয়া আছে, তার নিচে অপশন দেয়া আছে। এই 24 এর সেন্টেন্সের একটা পার্ট দেয়া আছে, আমাকে নিচের তিনটার থেকে একটা পার্ট ম্যাচ করতে হবে, এটাকে বলা হয় ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। তো এইগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চন টাইপ। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিই, অর্থাৎ কতগুলো কোয়েশ্চন টাইপ আছে ইন টোটাল, এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। অর্থাৎ এইগুলো হচ্ছে কোয়েশ্চন টাইপ, এগুলো হচ্ছে নেম, প্রত্যেকটা কোয়েশ্চনের নেম হচ্ছে এইগুলো। ইন টোটাল 15টা কোয়েশ্চন টাইপ আছে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই, এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে জাস্ট লিখবেন ডান, চ্যাট বক্সে ডান লিখবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা তাহলে কোয়েশ্চন টাইপ গুলো জানলাম, এবার আমরা আমাদের লিসনিং এর স্কিল গুলো নিয়ে কাজ করা স্টার্ট করি। সো লিসনিং এর স্কিল গুলো নিয়ে যদি কাজ করি, ওই ভিডিওটা দেখলে আপনারা আরেকটু বেশি রিলেট করতে পারতেন। লিসনিং এর, সরি আমি লিসনিং বলছি কারণ লিসনিং লাস্ট ব্যাচে শেষ হয়েছে তো এই জন্য বারবার। আচ্ছা, রিডিং। হ্যাঁ, রিডিং এর যে স্কিল আমাদের জানা প্রয়োজন, যেমন রিডিং পড়ার অনেকগুলো অ্যাপ্রোচ আছে। পড়ার অ্যাপ্রোচ গুলো কি কি একটু যদি মার্ক ডাউন করি, রিডিং পড়ার অ্যাপ্রোচ, যেমন একটা রিডিং পড়ার একটা অ্যাপ্রোচ হচ্ছে স্কিমিং। স্কিমিং একটা অ্যাপ্রোচ হচ্ছে স্কিমিং। তারপরে আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ কে বলা হয় স্ক্যানিং। আরেকটা আমরা যেটা ছোটবেলা থেকে পরিচিত, ইন্টেন্সিভ রিডিং। মানে ইন্টেন্সিভ রিডিং মানে আপনি একটা কোয়েশ্চেন পাইছেন, তারপরে পড়া শুরু করছেন, আর কোনো কাজ নাই। তো এই তিনটা অ্যাপ্রোচ যেটা আমাদের আইএলটিএস এর রিডিং সলভ করতে প্রয়োজন হয়, স্কিমিং প্রয়োজন হয়, স্ক্যানিং প্রয়োজন হয়, আবার ইন্টেন্সিভ রিডিং এটাও প্রয়োজন হয়। তাহলে ক্লাসের এই পার্টে আমরা শিখবো কিভাবে স্কিমিং করতে হয়, হাউ টু স্কিম এ প্যাসেজ। টোটাল একটা প্যাসেজ কিভাবে স্কিম করতে হয়। এটার জন্য দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে একটা স্লাইড শো করছি। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন লিখা আছে হেলথ টি, হেলথ টি, রাইট। চ্যাট বক্সে লিখবেন তো এই হেলথ টি, উপরে যে অপশন দেয়া আছে এ থেকে একদম জি পর্যন্ত, এই হেলথ টি এর ফাংশনটা কি, এটাকে কি বলা হয় এ থেকে জি পর্যন্ত? এটা কি ফুটনোট, এটা কি সাবহেডিং, এটা কি কলাম, এটা কি হেডিং, এটা কি ক্যাপশন, এটা কি প্যারাগ্রাফ, এটা কি ইলাস্ট্রেশন, কি বলা হয় এটাকে? ইয়েস, এটাকে বলা হয় হেডিং। নেক্সট দেয়া আছে সিটকনস লুকস এট দ্য হেলথ প্রপার্টিস অফ এ ফেভারিট ড্রিঙ্ক। আচ্ছা, নাম্বার 2, এইটার পয়েন্টের অ্যান্সারটা কি হবে বলেন, এটা একটু ম্যাচিং করেন। এটা কি ফুটনোট, এটা কি সাব হেডিং, কলাম, ফিগার, হেডিং, ক্যাপশন, প্যারাগ্রাফ, এটার অ্যান্সারটা কি হবে? ইয়েস, এটা হচ্ছে সাব হেডিং। আচ্ছা, নেক্সটে নাম্বার 3, নাম্বার 3টা কি বলবেন তো একটু, নাম্বার 3। নাম্বার 3 যে টোটাল ইফ থেকে একদম অ্যালকাইন অ্যালকিলিন পর্যন্ত বোঝাচ্ছে, টোটাল একটা পার্ট, 3 থেকে 4টা লাইন। এই 3 থেকে 4টা লাইন একসাথে এটার কি বলা হয়? উপরের অপশন থেকে দেখে বলেন। ইয়েস, প্যারাগ্রাফ।
এটাকে বলা হয় প্যারাগ্রাফ। আচ্ছা, নাম্বার 4 দেখেন একটা পিকচার দেয়া আছে, পিকচার এটাকে কি বলা হয়? পিকচার, ইয়েস, পিকচার হচ্ছে এটাকে বলা হয় ফিগার অথবা ইলাস্ট্রেশন, ফিগার অর ইলাস্ট্রেশন। আচ্ছা, ফেসবুকে সাধারণত আমরা একটা পিকচার যদি আপলোড দিই তার সাথে কিন্তু একটা জিনিস প্রয়োজন হয়, ক্যাপশন। সো এই যে নাম্বার 5, অর্থাৎ পিকচারের পাশেই দেয়া আছে, এটা হচ্ছে ক্যাপশন। আর নাম্বার 6 হচ্ছে এটার বলা হয় ফুটনোট। কোনো টেকনিক্যাল কোনো টার্ম যদি রিডিং প্যাসেজে থাকে তাহলে এগুলো ডেফিনেশনটা নিচে লিখে দেওয়া থাকে প্যাসেজের, সো ওইটারে আমরা বলি ফুটনোট। তাহলে দেখেন একটা প্যাসেজের কি কি পার্ট আছে সেগুলো আমরা শিখলাম। আমি আবার জাস্ট ওয়ান বাই ওয়ান বলছি। শুরুতেই দেখলাম এটা হচ্ছে একটা হেডিং, তারপরে হচ্ছে একটা সাব হেডিং, তারপরে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, কোনো পিকচার দেয়া থাকলে এটা আমরা বলবো ইলাস্ট্রেশন বা ফিগার। তারপরে পিকচারের সাথে কোনো তথ্য টেক্সট থাকলে এটারে বলবো ক্যাপশন। আর শেষে যেটা আছে কোনো ধরনের টেকনিক্যাল টার্ম যদি দেয়া থাকে এবং এটার ব্যাখ্যা থাকে তাহলে ওইটা হবে ফুটনোট। এটা আর একটা স্ক্রিনশট সবাই নিয়ে নেন, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে বা লেসন গুলো পরে রিভিউ দিতে কাজে লাগবে। সো প্লিজ টেক দ্য স্ক্রিনশট। এবং স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু চ্যাট বক্সে লিখবেন ডান। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শিখলাম একটা প্যাসেজের কি কি পার্ট থাকে। এবার আমাদের আলোচনা কিন্তু ছিল স্কিমিং নিয়ে, যে স্কিমিংটা আসলে কি। তাহলে স্কিমিং স্কিমিং হচ্ছে আপনি যখন একটা প্যাসেজ এক নজর দেখে যা বুঝবেন ওইটাকে বলা হয় স্কিমিং। আমি আবারও বলি, স্কিমিং মানে হচ্ছে, আমি একটু ওই যে বাংলিশের মতো করে লিখছি, এক নজর দেখে যা বুঝবেন সেটাই হচ্ছে স্কিমিং। ফর এক্সাম্পল, আপনি একটা ফিল্ডে গেছেন বা একটা একটা ধরেন একটা কনসার্টে গেছেন। কনসার্টে গিয়ে দেখলেন অনেকগুলো মানুষ আছে, একটা স্টেজ বানানো হয়েছে, একটা পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং অনেক মানুষ আছে। এই যে আপনি এক নজর প্রথম 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যা বুঝলেন এটার স্কিমিং বলা হয় জেনারেল সেন্সে। এবার আইএলটিএস এর রিডিং এর স্কিমিংটা কেমন হয়? রিডিং এর স্কিমিং এর জন্য আমাদের যে কাজগুলো করা উচিত, অর্থাৎ টু স্কিম দ্য প্যাসেজ, টু স্কিম দ্য প্যাসেজ, রিডিং এর স্কিমিং এর জন্য নাম্বার 1, প্রথমে আমার কাজ হচ্ছে আমি টাইটেলটা পড়বো। প্রথম কাজ টাইটেল পড়বো। তারপরে নাম্বার 2 হচ্ছে সাবটাইটেল পড়বো। নাম্বার 3 হচ্ছে ফার্স্ট লাইন অফ ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়বো। এটারই আমরা কি বলি? স্কিমিং বলি। তাহলে আমি আবার একটু বলি স্কিমিংটা কি। স্কিমিং হচ্ছে প্যাসেজ, অর্থাৎ রিডিং এর প্যাসেজ স্কিমিং মানে হচ্ছে আপনি শুরুতেই টাইটেল পড়বেন, তারপরে সাবটাইটেল পড়বেন, তারপরে প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়বেন। এটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে টোটাল প্যাসেজটাতে কি নিয়ে আলোচনা হয়েছে এবং একটা ওভারঅল আইডিয়া পাবেন। তো এটা হচ্ছে স্কিমিং করার উপায়। এগুলো কিন্তু আপনারা খাতায় লিখবেন সবাই। এগুলো হচ্ছে এটা হচ্ছে স্কিমিং এর উপায়। হাউ টু স্কিম এ প্যাসেজ। আমি আবার যদি লিখি হাউ টু স্কিম দা প্যাসেজ। যেমন আমরা যেই প্যাসেজটা দেখতে পাচ্ছি, আমরা যদি এটা স্কিমিং করি, আমরা ধরেন টাইটেলটা পড়লাম হেলথ টি, তারপরে পড়লাম সিটকনস লুক এট দ্য হেলথ প্রপার্টিস অফ এ ফেভারিট ড্রিঙ্ক। তার মানে একটা ফেভারিট ড্রিঙ্কের হেলথ প্রপার্টিস গুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে। সাবটাইটেলের সরি, সাবটাইটেল পড়লাম আর কি পড়লাম? সাবটাইটেল পড়লাম। এবার প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, ইফ ইউ আর এ টি ড্রিঙ্কার, আপনি যদি একজন ট্রি ড্রিঙ্কার হন, ইউ প্রবাবলি হ্যাভ হার্ড টেনিস হুইচ আর প্ল্যান্ট বেসড কেমিক্যালস,
ফাউন্ড ইন টি। আচ্ছা, তার মানে এই প্যারাতে আলোচনা হয়েছে একটা কেমিক্যাল নিয়ে, যেটা কিসের মধ্যে পাওয়া যায়, টিতে পাওয়া যায়। এটা হচ্ছে আমার আলোচনা। পরের প্যারাতে দেখেন, টেনিস অকার ইন মেনি ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্ট এন্ড ফুড বাট আর স্পেশালি প্রেজেন্ট ইন ওক ট্রিজ। তার মানে টেনিসটা কোন জায়গাতে পাওয়া যায়, এটা এই জায়গায় বলছে সোর্স, বা এটা কোন জায়গাতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার দেখেন আমি কি কি জিনিস পড়লাম। আমি শুরুতেই পড়লাম কি, হেলথ টি, টাইটেলটা পড়লাম, সাবটাইটেল পড়লাম, প্রথম প্যারার প্রথম যে প্যারা সেটার ফার্স্ট লাইন পড়লাম, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন পড়লাম। এর ফলে কিন্তু আমার একটা আইডিয়া তৈরি হয়েছে যে এই টোটাল অর্থাৎ এই প্যাসেজের থিমটা কি, বা এই প্যাসেজের কি রিলেটেড প্যাসেজটা, এবং এই প্যাসেজের ধরেন প্যারাগ্রাফ 1-এ কি নিয়ে আলোচনা হয়েছে, প্যারাগ্রাফ 2-তে কি নিয়ে আলোচনা হয়েছে, এটা কিন্তু আমার একটা কি সেন্স তৈরি হয়েছে। যেমন কোনো কোয়েশ্চন যদি আমার সোর্স রিলেটেড আসে, সোর্স, তাহলে আপনি কোন প্যারাতে খুঁজবেন, এটা কি প্যারাগ্রাফ এ তে খুঁজবেন নাকি বি তে খুঁজবেন? আমি আপনাদেরকে আস্ক করছি, অর্থাৎ এ বি মানে 1 or 2, প্রথম প্যারাতে খুঁজবেন নাকি সেকেন্ড প্যারাতে খুঁজবেন? ধরেন কোন একটা সোর্স নিয়ে আলোচনা, কোয়েশ্চনটা আসছে সোর্স রিলেটেড, ইয়েস ডেফিনেটলি আপনি 2 নাম্বার প্যারাতে খুঁজবেন, কারণ সোর্সের আলোচনা 2 নাম্বার প্যারাতেই শুরু হয়েছে। এবার আমরা যে স্কিমিংটা করলাম, এই স্কিমিং করার ফলে আমাদের কি কি বেনিফিট পাচ্ছি আমরা, এবার এই বেনিফিট গুলো আমরা লিখি, বা স্কিমিং এর উদ্দেশ্যগুলো লিখি। স্কিমিং এর উদ্দেশ্য হচ্ছে, প্রথম পারপাস হচ্ছে স্কিমিং করলে গেট সাম জেনারেল আইডিয়া অ্যাবাউট প্যাসেজ। প্যাসেজ সম্পর্কে আপনি জেনারেল আইডিয়া পাবেন স্কিমিং করলে। যেমন আপনি অলরেডি স্কিমিং করছেন, আপনি কিন্তু এই টোটাল প্যাসেজ সম্পর্কে একটা জেনারেল আইডিয়া পেয়ে গেছেন। নাম্বার 2 হচ্ছে গেট দা লোকেশন। আপনি কিন্তু কোয়েশ্চনের লোকেশন অফ কোয়েশ্চনের কিন্তু লোকেশনও পেয়ে গেছেন। ফর এক্সাম্পল, আপনার সোর্স রিলেটেড কোনো কোয়েশ্চন আছে, আপনি কিন্তু সেকেন্ড প্যারাতে যাবেন, বা কেমিক্যাল রিলেটেড কোনো কোয়েশ্চন আছে, আপনি প্রথম প্যারাতে যাবেন। তার মানে ইউ আর গেটিং দ্য আইডিয়া অফ দ্য লোকেশন অফ এনি কোয়েশ্চন, যে কোনো কোয়েশ্চনের একটা কি পাবেন, আইডিয়া পাবেন। নাম্বার 3 হচ্ছে অ্যান্সার সাম কোয়েশ্চন। কিছু কোয়েশ্চনেরও কিন্তু অ্যান্সার করা যায় স্কিমিং এর মাধ্যমে। তাহলে পয়েন্ট আমি ক্লিয়ার। আমি আবার একটু রিভিউ দিচ্ছি, দেখেন। প্রথমে আমরা শিখলাম স্কিমিং কি, অর্থাৎ স্কিমিং মানে হচ্ছে এক নজর দেখে কোনো কিছু বোঝা। প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে আপনি টাইটেল দেখবেন, সাবটাইটেল দেখবেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন দেখবেন। এবং স্কিমিং করলে আপনি কিছু জেনারেল আইডিয়া পাবেন প্যাসেজ সম্পর্কে। স্কিমিং করলে আপনি কিছু কোয়েশ্চনের লোকেশনও পাবেন। স্কিমিং করলে আপনি কিছু কোয়েশ্চনের অ্যান্সারও করতে পারবেন। ক্লিয়ার? সো আপনি যখনই রিডিং এর একটা প্যাসেজ সলভ করবেন, আপনি কিন্তু অবশ্যই কি করবেন, স্কিমিং করবেন। এবং স্কিমিংটা ডেফিনেটলি উইদিন 30 সেকেন্ডস, খুব দ্রুত করতে হবে কিন্তু। ওর হাইয়েস্ট আপনি 1 মিনিট টাইম ইজ নট রিকমেন্ডেড, আপনি 30 সেকেন্ডস স্কিমিং করবেন, এর বেশি সময় আসলে দেয়া যায় না এটাতে। আচ্ছা, এবার আমরা চলেন আমাদের নেক্সট পার্টে যাই। আমি আপনাদেরকে খুব বেশি টাইম দিচ্ছি না ওই নোট টুট নেওয়ার জন্য, বিকজ ইউ উইল বি গিভেন দ্য ভিডিও রেকর্ডিং অফ দিস ক্লাস। সো এই ক্লাসটা আপনারা পরেও দেখতে পারবেন, এবং ওই সময় আপনারা ক্লিয়ারলি নোট নিতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমরা যাচ্ছি স্ক্যানিং। আমরা স্ক্যানিং নিয়ে আলোচনা করি এবার। হোয়াট ইজ স্ক্যানিং? স্ক্যানিং, আচ্ছা স্ক্যানিং মানে, আমি বাংলায় লিখে দিচ্ছি। এক, স্ক্যানিং মানে হচ্ছে স্পেসিফিক কোনো তথ্য খোঁজা, স্পেসিফিক পয়েন্ট। আপনি স্পেসিফিক পয়েন্ট খুঁজবেন। স্পেসিফিক পয়েন্টটা কেমন? যেমন আমি আবারও বলছিলাম যে আপনি ধরেন একটা কনসার্টে গেছেন, বা আপনি একটা ক্লাসরুমে আছেন। তো ক্লাসরুমের মধ্যে একজন ছেলে মানে বিভিন্ন কালারের টি শার্ট পরে আসছে অনেক মানুষ। তাহলে আমি আপনাকে বললাম, আপনি বলেন তো রেড কালারের টি শার্ট পরে কে আসছে? আপনি কিন্তু ফাইন্ড আউট করলেন একজন, সর্বোচ্চ 2 জন। তার মানে আপনি কিন্তু স্পেসিফিক তথ্য খুঁজতেছেন। এটারে বলা হয় কি করা, স্ক্যানিং করা। দ্যাট ইজ কল্ড স্ক্যানিং। এবার স্ক্যানিং এর জন্য, অর্থাৎ প্যাসেজ স্ক্যানিংটা কেমন হয়, এটার জন্য আমি আপনাদেরকে একটা প্যাসেজ দিব, এবং ওই প্যাসেজে 2টা ওয়ার্ড পাবেন। একটা ওয়ার্ড হচ্ছে সাহেল,
আরেকটা ওয়ার্ড হচ্ছে ডেজার্টিফিকেশন। ফার্স্ট ওয়ান ওয়ার্ড ইজ সাহেল, সেকেন্ড ওয়ার্ড ইজ ডেজার্টিফিকেশন। সো আপনারা একটু খুঁজে বের করেন যে এই দুইটা ওয়ার্ড কোন জায়গাতে আছে। দিস ইজ দ্য প্যাসেজ, প্যাসেজের এইটাতে আমি মার্ক করে দিচ্ছি 1 2 তারপর হচ্ছে 3। আপনারা একটু বলবেন কোন জায়গাতে আছে এটা, প্যাসেজের কোন জায়গাতে আছে সাহেল, ডেজার্টিফিকেশন, দুইটা দ্রুত কুইকলি ফাইন্ড আউট করেন। ইয়েস, ওকে। হ্যাঁ, সাহেল আছে দেখেন ফার্স্ট লাইনে, তারপরে আছে ডেজার্টিফিকেশন সেকেন্ড লাইনে। আচ্ছা, এবার আমার কাছে কিছু কোয়েশ্চন আপনাদের জন্য। আপনারা কোন শব্দটা আগে খুঁজে পেয়েছেন? সাহেল আগে খুঁজে পেয়েছেন নাকি ডেজার্টিফিকেশন? কোনটি আগে পেয়েছেন? সাহেল? সবাই সাহেল? আচ্ছা, আমরা তাহলে সবাই ইন জেনারেল একটা অ্যান্সার নিচ্ছি, সবাই তাহলে সাহেল আগে পেয়েছি। আচ্ছা, এবার সাহেল আগে পাওয়ার কিছু রিজন আমি আপনাদেরকে শো করতেছি। আপনারা বলবেন যে এই রিজন গুলোর মধ্যে থেকে কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ কোনটার মাধ্যমে আপনি খুঁজে পেয়েছেন। যেমন রিজন গুলো হচ্ছে, এই হচ্ছে রিজন গুলো। কি কি রিজন? প্রথম হচ্ছে ইজ ইন এ বোল্ড ফ্রন্ট, না এটা তো বোল্ড ফ্রন্টে ছিল না। ইজ ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য টেক্সট, আপনার কাছে কি এটা ফার্স্ট লাইনে ছিল এই জন্য খুঁজে পেয়েছেন এমন মনে হচ্ছে? ইয়েস আর নো, জাস্ট ইয়েস আর নো। কি ইয়েস, ফার্স্ট লাইনে ছিল। আচ্ছা, ইন দ্য মিডল অফ দ্য টেক্সট, না এটা তো ডেফিনেটলি না। তারপরে স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার, এটা ক্যাপিটাল লেটারে ছিল এই জন্য খুঁজে পেয়েছেন? ইয়েস আর নো, আপনি আপনার ওপিনিয়ন দিবেন। ইয়েস, ক্যাপিটাল লেটারের জন্য খুঁজে পেয়েছি। আচ্ছা, তাহলে আহ এই যে সাহেল ওয়ার্ডটা আমি খুঁজে পেলাম, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে ছিল, অর্থাৎ এটা ক্যাপিটাল লেটারে ছিল। তাহলে এবার আমরা আমরা কিন্তু শিখছি হোয়াট ইজ স্ক্যানিং। স্ক্যানিং করার জন্য আমরা যেটার উপর ডিপেন্ড করব সেটারে বলা হয় স্ট্রং কিওয়ার্ড। স্ট্রং কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড। আচ্ছা, স্ট্রং কিওয়ার্ড কোনগুলো? প্রথম পয়েন্ট হচ্ছে অলওয়েজ ইন ক্যাপিটাল লেটার, যেই ওয়ার্ডটা সব সময় ক্যাপিটাল লেটারে সেটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড। যেমন পিপল, এটা সেন্টেন্সের শুরুতে কিন্তু পি আপার কেস হবে, সেন্টেন্সের মিডিলে পি লোয়ার কেস হবে, সেন্টেন্সের শেষে পি লোয়ার কেস হবে। তাহলে এটা কি অলওয়েজ ক্যাপিটাল লেটার? অ্যান্সার হচ্ছে নো। তাহলে ক্যাপিটাল লেটারে অলওয়েজ কোনটা? যেমন বাংলাদেশ, এটা সেন্টেন্সের শুরুতেও আপার কেস, মিডিলেও আপার কেস, শেষেও কিন্তু আপার কেস। তার মানে বাংলাদেশ হচ্ছে একটা স্ট্রং কিওয়ার্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোন একটা ডেট, স্ট্রং কিওয়ার্ড। কোন একটা নাম্বার, স্ট্রং কিওয়ার্ড। কোন টেকনিক্যাল টার্ম, এটা আপনার জন্য বা এটা আমাদের স্ট্রং কিওয়ার্ড। কোন টেকনিক্যাল টার্ম, এটা কি স্ট্রং কিওয়ার্ড। তারপর হচ্ছে নাম্বার 5, কোন নেম, স্ট্রং কিওয়ার্ড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্ট্রং কিওয়ার্ডের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু সবাই খাতায় লিখে নিবেন যে কি কি স্ট্রং কিওয়ার্ড। স্ট্রং কিওয়ার্ড কোনগুলো? প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে আহ প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটারে যেটা অলওয়েজ আসবে সেটা একটা স্ট্রং কিওয়ার্ড, ডেট একটা স্ট্রং কিওয়ার্ড, নাম্বার একটা স্ট্রং কিওয়ার্ড, টেকনিক্যাল টার্ম একটা স্ট্রং কিওয়ার্ড, নেমও একটা স্ট্রং কিওয়ার্ড। সবাই একটা দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এই পেজ সহ। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে কিন্তু ডান লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস প্রসিড, সামনের দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ছিলাম হচ্ছে স্ক্যানিং এ, তাই না? স্ক্যানিং এ আমাদের কিসের উপর ডিপেন্ড করতে হয়? আমি আবারও রিপিট করছি, স্ট্রং কিওয়ার্ডের উপরে।
So, এবার আমরা তো স্ট্রং কিওয়ার্ড কোনগুলো সেগুলো শিখলাম এবং স্ট্রং কিওয়ার্ড বলতে কি বোঝায় এটাও দেখলাম। তাহলে এবার আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চন শো করতেছি। যেমন কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8-এ আপনি বলবেন তো স্ট্রং কিওয়ার্ড কোনটা, চ্যাট বক্সে লিখেন আপনি। স্ট্রং কিওয়ার্ড কোনটা? রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স। কোয়েশ্চন নাম্বার 8-এ কোনটা স্ট্রং কিওয়ার্ড? চায়না, ডেফিনেটলি গুড। তারপরে আর কি আছে? 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি হচ্ছে একটা টাইম। তাহলে আমি কোয়েশ্চেন নাম্বার 8-এ দুইটা পাচ্ছি, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে 18th সেঞ্চুরি। লাইক দিস কোয়েশ্চেন নাম্বার 9, 10, 11, 12, 13 এগুলোর মধ্যে স্ট্রং কিওয়ার্ড কোনগুলো আপনারা জাস্ট একটু চ্যাট বক্সে লিখেন। 9-এ কোনটা, 10-এ কোনটা, 11-এ কোনটা, 12-এ কোনটা, 13-এ কোনটা, লিখে আপনারা চ্যাট বক্সে আমাকে সেন্ড করেন। সবারই কিন্তু লেখা উচিত, না লিখলে প্র্যাকটিস হবে না। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবার অ্যান্সার গুলো ম্যাচ করেন। আচ্ছা, তাহলে প্রথমে কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা স্ট্রং কিওয়ার্ড পাচ্ছি চায়না, তারপরে পেয়েছি নাম্বার 8, অর্থাৎ 18th সেঞ্চুরি। কোয়েশ্চেন নাম্বার 9-এ স্ট্রং কিওয়ার্ড হচ্ছে ব্রিটেন। 9-এ হচ্ছে ব্রিটেন। কোয়েশ্চেন নাম্বার 10-এ রয় পোর্টার, প্রফেসর ম্যাকফারলেন্স। কোয়েশ্চেন নাম্বার 11-এ 1780, আবার হচ্ছে ব্রিটেন। কোয়েশ্চেন নাম্বার 12-এ ব্রিটেন। কোয়েশ্চেন নাম্বার 13-এ ওইভাবে বলা যাচ্ছে না। আচ্ছা, এবার তাহলে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করি। দেখেন এখানে একটা ওয়ার্ড অনেকগুলো কোয়েশ্চনের মধ্যে রিপিট হয়ে গেছে। সে ওয়ার্ডটা কোনটা? ব্রিটেন। কোয়েশ্চন নাম্বার 9-এও রিপিট হয়েছে, 11-এও রিপিট হয়েছে, 12-এও কি হয়েছে? রিপিট হয়েছে। এবার ধরেন টোটাল হচ্ছে, এটা হচ্ছে আপনার প্যাসেজ। ব্রিটেন এই জায়গায়ও লিখা আছে, এই জায়গায়ও লিখা আছে, এই জায়গায়ও লিখা আছে, এই জায়গায়ও লিখা আছে। যেহেতু ব্রিটেন ওয়ার্ডটা বারবার রিপিটেড হয়েছে, এর মানে প্যাসেজে ব্রিটেন অনেকবার আলোচনা আছে। সো বিভিন্ন জায়গায় যেহেতু ব্রিটেন নিয়ে আলোচনা আছে, কোন ব্রিটেনটা কোয়েশ্চেন নাম্বার 12-এর জন্য, কোন ব্রিটেনটা কোয়েশ্চেন নাম্বার 11-এর জন্য, কোন ব্রিটেন কোয়েশ্চেন নাম্বার 9-এর জন্য, আপনি কি শিওর হবেন? আপনি শুধু লিখবেন ইয়েস অর নো। আপনি কি নিশ্চিত যে এই এই জায়গায় যে ব্রিটেন পাচ্ছি এটা কোয়েশ্চেন নাম্বার 10-এর জন্য অথবা এটা 9-এর জন্য? আপনি কি নিশ্চিত? ডেফিনেটলি নট। এর মানে হচ্ছে যেই ওয়ার্ডটা আপনার অনেক, অর্থাৎ যেই ওয়ার্ড, যেই স্ট্রং কিওয়ার্ডই হোক সেটা, যদি কোনো একটা স্ট্রং কিওয়ার্ড ইভেন রিপিট হয়ে যায়, অনেকগুলো কোয়েশ্চনে চলে আসে, তাহলে ওইটা কিন্তু আমার স্ট্রং কিওয়ার্ড না। তাহলে এই জায়গাতে ব্রিটেন আমার কি না? স্ট্রং কিওয়ার্ড না। সো স্ট্রং কিওয়ার্ডের উপর বেস করে যদি আমি অ্যান্সার করতে যাই, তাহলে আমার প্রথমে অ্যান্সার করা উচিত, যেমন 8-এ স্ট্রং কিওয়ার্ড আছে, তার মানে আমি কোয়েশ্চেন নাম্বার 8 শুরুতে সলভ করব। 8-এর পরে কিন্তু 9-এ নাই, বাট আবার 10-এ আছে, তাহলে আমি 8-এর পরেই চলে যাব 10-এ। আবার 10-এর পরে আবার 11-এও কিন্তু একটা স্ট্রং কিওয়ার্ড আছে, ওই যে 1740। তাহলে আমার স্ট্রং কিওয়ার্ড আছে 8, তারপরে আছে কি 10, তারপরে আছে 11। এবার 8 এবং
10 এর মিডিলে আছে 9, আর 11 এর নিচে আছে 12, 12 এর নিচে আছে 13। সো এটাও লজিক্যাল। আপনার 5টা 6টা কোয়েশ্চন থাকলে সবগুলো কোয়েশ্চনে যে স্ট্রং কিওয়ার্ড থাকবে বিষয়টা কিন্তু এমন না। আপনার 3টে কোয়েশ্চন 4টা কোয়েশ্চনে থাকতে পারে, থাকলেই আপনার জন্য এনাফ। বাকিগুলো আপনি উপর নিচ করে কি করবেন, পেয়ে যাবেন। পয়েন্টটা তাহলে আমি আবার একটু রিভিউ দিচ্ছি। যেমন এখানে আমি স্ট্রং কিওয়ার্ড অনুযায়ী চুজ করলাম কোয়েশ্চন নাম্বার 8, কোয়েশ্চন নাম্বার 8, তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 10, কোয়েশ্চন নাম্বার 11। যেহেতু কোয়েশ্চন নাম্বার 8 এবং 10 পেয়েছি, তার মানে মিডিলে আছে 9। কোয়েশ্চন নাম্বার 11 এর নিচে আছে 12, 12 এর নিচে আছে 13। So, এটা আমার কোয়েশ্চনের লোকেশন ফাইন্ড আউট করার উপায়। অর্থাৎ আপনি কিন্তু কোয়েশ্চন থেকে কি করবেন, প্যাসেজ দিয়ে লোকেশন গুলো ফাইন্ড আউট করবেন। সো এটার জন্য আমরা বেস করতেছি স্ট্রং কিওয়ার্ডের উপরে। এবং এই জায়গা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখলাম, যেই ওয়ার্ডটা বারবার রিপিট হবে সেটা স্ট্রং কিওয়ার্ড না। ওইটার উপর বেস করে কিন্তু অ্যান্সার সলভ করতে যাবেন না আপনি। নেক্সটে আমরা চলেন আরেকটা প্যাসেজ যাচ্ছি, আপনারা প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা, এবার চলেন আমরা আরেকটা পার্টে যাচ্ছি। আমি আপনাদেরকে আরো কিছু কোয়েশ্চন শো করতেছি, বাট ওই কোয়েশ্চনে যাওয়ার আগে আমরা এই টাইটেলটা দেখতে চাই। যেমন এখানে একটা টাইটেল আছে, একটা প্যাসেজের টাইটেলটা হচ্ছে দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। এটা হচ্ছে টাইটেল, সবাই টাইটেলটা একবার পড়েন, দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। এটা হচ্ছে একটা কোয়েশ্চনের, অর্থাৎ একটা টোটাল প্যাসেজের টাইটেল। এবার আমি আপনাদেরকে আবারও কিছু কোয়েশ্চন শো করতেছি, আপনারা বলবেন যে এইগুলোর মধ্যে কোন কোয়েশ্চনটা আগে সলভ করা উচিত, কোনগুলো আগে সলভ করা উচিত। যেমন 9 থেকে 13 পর্যন্ত, 9 থেকে 13 পর্যন্ত কোন কোয়েশ্চন গুলো আগে সলভ করা উচিত, কোন কোয়েশ্চন গুলোতে স্ট্রং কিওয়ার্ড আছে, জাস্ট আপনি চ্যাট বক্সে লিখেন। দ্রুত সবাই চ্যাট বক্সে লিখবেন কোন কোয়েশ্চন গুলোতে স্ট্রং কিওয়ার্ড আছে, এবং সেই কোয়েশ্চন নাম্বার গুলো শুধু লিখেন আপনি। ওকে, আই হ্যাভ গট সাম অফ দ্য অ্যান্সার্স। আচ্ছা, অনেকে লিখেছেন, আমি অ্যান্সার গুলো একটু কম্বাইন লিখি। 9, 12, 13, আবার হচ্ছে 10, 12, 13। আচ্ছা, আমরা একটু রিভিউ করবো এগুলো, দেখেন। আচ্ছা, নাম্বার 9-এ পার্সোনাল, ইন দা পাস্ট, আমার কাছে তো একটাও আমার স্ট্রং কিওয়ার্ড মনে হচ্ছে না। 10-এ আছে ক্যালিফোর্নিয়া, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ক্যালিফোর্নিয়া ওয়ার্ডটা কিন্তু টাইটেলে দেয়া আছে। তার মানে হচ্ছে টোটাল প্যাসেজে ক্যালিফোর্নিয়া যেহেতু টাইটেলে দেয়া আছে, টোটাল প্যাসেজে ক্যালিফোর্নিয়া অনেকবার মেনশন থাকবে। তার মানে এই ক্যালিফোর্নিয়াটা আমার স্ট্রং কিওয়ার্ড না, নাম্বার 10-এর। নেক্সট নাম্বার 11-এ পাওয়া যাচ্ছে না, 12-এ পাচ্ছি না, 13-এ একটা স্ট্রং কিওয়ার্ড আছে, র্যান্ডি জ্যাকবস। আপনি যদি আমাকে বলেন যে কয়টা স্ট্রং কিওয়ার্ড আছে ইন টোটাল, আমি শুধু একটাই বলবো, সেটা হচ্ছে 13। আর কোয়েশ্চেন নাম্বার 10 কি হবে না, 10-এর ক্যালিফোর্নিয়াটা স্ট্রং কিওয়ার্ড হবে না। আচ্ছা, এবার আমার অ্যাপ্রোচটা কি হবে, এই জায়গাতে আমি কত নাম্বার কোয়েশ্চনটা আগে সলভ করব। যেমন এটার জন্য আমি একটা কম্বাইন অ্যাপ্রোচ আপনাদেরকে ফলো করাই। যেমন আমাদের প্যাসেজ কয়টা থাকবে ইন টোটাল, 3টা প্যাসেজ, তাই না? প্যাসেজ 1, প্যাসেজ 2, তারপরে হচ্ছে প্যাসেজ 3। এবার প্যাসেজ 1-এ কোয়েশ্চন থাকবে 1 to 13, প্যাসেজ 2-তে কোয়েশ্চন থাকবে 14 to
26। প্যাসেজ 3 তে কোয়েশ্চন থাকবে 27 টু 40। তাহলে এইটা এবার এগুলো হচ্ছে কি মানে নাম্বারিং অফ কোয়েশ্চন। এটা খুব লজিক্যাল, এটা খুব লজিক্যাল। কোয়েশ্চন নাম্বার 1 এর উত্তর প্যাসেজের শেষের দিকে থাকবে, 13 এর উত্তর প্যাসেজের সরি কোয়েশ্চন নাম্বার 1 এরটা থাকবে শুরুর দিকে, আই মিস্টেক, শুরুর দিকে, আর 13 এর উত্তর থাকবে শেষের দিকে। এটা খুব লজিক্যাল। কোয়েশ্চন নাম্বার 14 থাকবে প্যাসেজের শুরুর দিকে, 26 থাকবে শেষের দিকে, 27 থাকবে শুরুর দিকে, 40 থাকবে শেষের দিকে। এটা একটা মানে ইউজুয়াল বিষয়। এক্সেপশন হইতে পারে, অনেক সময় কোয়েশ্চন ডিফিকাল্ট হইলে এমন নাও হইতে পারে, বাট এটা একটা লজিক্যাল প্যাটার্ন। তাহলে আমি কোয়েশ্চন নাম্বার 13 এটা কি প্যাসেজের প্রথম পোর্শনে খুঁজবো নাকি লাস্টের পোর্শনে খুঁজবো বলেন? আমাকে জাস্ট বলেন ফার্স্ট অর লাস্ট। ডেফিনেটলি লাস্ট। তাহলে লাস্টের পোর্শনে যেহেতু আমি খুঁজবো, তার মানে আমি যদি এই জায়গায় 13 পাই, নিশ্চয়ই তার উপরে কি পাবো? 12 পাবো, তার উপরে 11 পাবো, তার উপরে 10 পাবো। এই সিকোয়েন্সে কিন্তু আমি এটার লোকেশন ফাইন্ড আউট করতে পারবো। সো এটারও আমরা একটা দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে দেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটা পার্টে যাচ্ছি, দেখেন। আচ্ছা, এখানে আপনারা আরো কিছু কোয়েশ্চন দেখতে পাচ্ছেন। কোয়েশ্চন নাম্বার 19 থেকে 22 পর্যন্ত। আমাকে জাস্ট বলবেন কোন কোয়েশ্চনটা আপনি আগে সলভ করবেন, স্ট্রং কিওয়ার্ডের উপর বেস করে কোনটা আগে সলভ করবেন, জাস্ট ওই নাম্বারটা বলেন। ওকে, 21, someone has written 21, 20 কম্বাইন অ্যান্সার আসতেছে কিন্তু। 21, 20 কোনোটাই পেলাম না। ঠিক আছে, চলেন সলভ করি তাহলে। দেখেন কোয়েশ্চন নাম্বার 19 স্ট্রং কিওয়ার্ড হইতে পারে রেড লিপস, আবার মনে হচ্ছে না। আর 20 আছে লিপস রেড পিগমেন্ট। তাহলে রেড বিষয়টা রিপিট হয়ে গেল, তার মানে রেডটা আর স্ট্রং কিওয়ার্ড হচ্ছে না। 13 আবার আছে দেখেন রেড লিপস 21 তাহলে এটাও আমার স্ট্রং কিওয়ার্ড হচ্ছে না। দেন আছে ডে টাইম, আবার আছে ওয়েদার কন্ডিশন, আবার আছে সানি। 22 রেড কালার স্ট্রং কিওয়ার্ড হবে না, বিকজ এটা পেয়ে গেছি উপরে। তাহলে আমার কাছে মনে হয় এখানে 21 শুধু স্ট্রং কিওয়ার্ড কিছুটা আছে। এবার 21 কোনগুলো স্ট্রং কিওয়ার্ড আমি এবার চুজ করি দেখেন। যেমন আমি একটা ওয়ার্ড বললাম সানি, আপনি আমারে সানির দুইটা সিনোনিম লিখেন তো চ্যাট বক্সে সবাই। তো একটা সিনোনিম লিখেন সানির, সানির একটা সিনোনিম লিখেন। ভিভিড, ওয়াও গ্রেট। ভিভিড আর লিখেন তো। ওইভাবে পাওয়া যাবে না কিন্তু। তার মানে সানি হচ্ছে একটা লেস সিনোনিমাস নাউন। সো আপনি যখন কোয়েশ্চনে স্ট্রং কিওয়ার্ড পাবেন না, তখন আপনি মার্ক করবেন লেস সিনোনিম যে নাউন গুলো আছে, লেস সিনোনিম যে কি আছে নাউন গুলো আছে সেগুলো মার্ক করবেন। ওইগুলোর উপর বেস করে আপনি উত্তর করতে ট্রাই করবেন। তাহলে আমি যদি বলি যে কোয়েশ্চেন নাম্বার 20 অর্থাৎ 19 থেকে 22 পর্যন্ত কোনটাতে আমি বেশি প্রথমে ট্রাই করব, ডেফিনেটলি 21। কারণ 21 লেস সিনোনিম নাউন আছে। সেটা কোনটা? সানি আছে, আবার ওয়েদার কন্ডিশন আছে, ডে টাইম আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ গুলো। আমি অ্যাপ্রোচ গুলো আবার একটু রিভিউ করে দেখেন। আমরা ক্লাসের প্রথমেই শিখছি কি স্কিমিং করা। স্কিমিং মানে কি? স্কিমিং হচ্ছে কোনো একটা প্যাসেজ এক নজর দেখা যা বুঝা। এবার প্যাসেজ এক নজর দেখার জন্য আপনি কিন্তু তিনটা বিষয়ে ফোকাস করবেন। একটা হচ্ছে টাইটেল,
সাবটাইটেল, আর এটা ছিল ওই প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। স্কিমিং এর উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে স্কিমিং করলে আপনি আইডিয়া পাবেন, স্কিমিং করলে কিছু কোয়েশ্চেনের লোকেশন পাওয়া যায়, কিছু কোয়েশ্চেন অ্যান্সারও করা যায়। তারপরে আমরা গিয়েছি স্ক্যানিং। স্ক্যানিং মানে স্পেসিফিক কোনো পয়েন্ট খুঁজে বের করা, স্পেসিফিক কোনো কিছু। স্ক্যানিং এর জন্য আপনি আহ, অবশ্যই স্ট্রং কিওয়ার্ডের উপর বেস করবেন, এবং স্ট্রং কিওয়ার্ড কোনগুলো, নেম, নাম্বার, অলওয়েজ ক্যাপিটাল লেটার, অথবা লেস সিনোনিম, নাউন, এইগুলো হচ্ছে আপনার স্ট্রং কিওয়ার্ড। ক্লিয়ার? হোপফুলি আমরা বুঝতে পেরেছি। So, এবার এটার উপর বেস করে চলেন আমরা কিছু কোয়েশ্চেনের লোকেশন ফাইন্ড আউট করতে ট্রাই করি। আঁকাআঁকি করেন না কিন্তু। এই কাজ কে করতেছেন? আচ্ছা, এবার আপনাদেরকে দেখেন আমি কিছু একটা প্যাসেজ শো করছি, আবার এটার সাথে কি আছে, কোয়েশ্চন দেওয়া আছে। সো চলেন এবার এটা আমরা একটু জাস্ট সলভ করি। সলভ করবো বলতে আমরা কিন্তু লোকেশন ফাইন্ড আউট করতেছি, আমরা কিন্তু স্টিল আজকে কোনো কোয়েশ্চন সলভ করব না, জাস্ট উইল ফাইন্ড আউট দ্য লোকেশন। হ্যাঁ, সো প্রথম কোয়েশ্চনে আমি একটা প্যাসেজ পাওয়ার পরেই, আপনি যখন একটা প্যাসেজ পাবেন, পাওয়ার পরেই প্রথম কাজ হচ্ছে আপনি ওই প্যাসেজটা স্কিমিং করবেন, আপনার স্কিমিং করা উচিত। তাহলে আমি প্রথমেই পড়লাম হেনরি মোর, টাইটেল পড়লাম। সাবটাইটেল বলছি ব্রিটিশ স্কাল্পচার হেনরি মোর ওয়াজ এ লিডিং ফিগার ইন দ্য 20th সেঞ্চুরি। আচ্ছা, তাহলে টাইটেল পড়লাম, সাবটাইটেল পড়লাম। এবার প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। আচ্ছা, এবার প্রত্যেকটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আমি পড়ি। লিখে আছে দেখেন, হেনরি মোর ওয়াজ বোর্ন ইন দ্য ক্যাসেল ফোর্ড, তারপরে হচ্ছে নেয়ার লিডস ইন দ্য নর্থ ইংল্যান্ড। তার মানে প্রথম পয়েন্টে তার বর্ন নিয়ে আলোচনা আছে। বর্ন, আমি এখানে লিখলাম বর্ন, বি দিয়ে রাখলাম। আফটার দ্য ওয়ার মোর এনরোলড এট লিডস স্কুল, তার মানে এখানে স্কুল, পড়াশোনা নিয়ে আলোচনা আছে। তারপরের পেরাতে alongside the instruction he received Royal College, more visited many of London museum, তার মানে এখানে তার ভিজিট নিয়ে আলোচনা আছে। Then after graduating more spent the first 6 months of 19, এখানে ফ্রান্সে সে টাইম স্পেন্ড করছে এবং এটা গ্রাজুয়েশনের পরে, এটা নিয়ে আলোচনা আছে। আর লাস্টের প্যারাগ্রাফ আছে মোর এক্সেপশনাল ট্যালেন্ট সুন গেইন রেকগনাইজেশন, তার মানে সে স্বীকৃতি পাচ্ছে, সাকসেস হচ্ছে, এটা হচ্ছে আলোচনা। এবার আমি কোয়েশ্চেন নাম্বার ওয়ানে যাই। কোয়েশ্চেন নাম্বার ওয়ানে দেখেন আমার কিওয়ার্ড হচ্ছে লিভিং স্কুল, মোর মোর ডিড হোয়াট হিজ ফাদার, তাহলে এখানে ফাদার একটা কিওয়ার্ড। তারপরে নাম্বার টুতে আছে মোর বিগান স্টাডিং স্কাল্পচার ইন হিজ ফার্স্ট টার্ম লিড স্কুল, এটা একটা কিওয়ার্ড। তারপরে আছে দেখেন হোয়েন মোর স্টার্টেড রয়্যাল কলেজ, রেপুটেশন, মানে এখানে রয়্যাল কলেজ হচ্ছে কিওয়ার্ড। নাম্বার ফোরে লন্ডন মিউজিয়াম হচ্ছে কিওয়ার্ড। নাম্বার 5-এ টোরাকাটা মিউজিয়াম হচ্ছে কিওয়ার্ড। নাম্বার 6-এ মায়ান স্কাল্পচার, আবার হচ্ছে স্টোন স্কাল্পচার কিওয়ার্ড।
নাম্বার 7-এ ইউনিট 1 হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরেন আমরা তো প্যাসেজটারে কি করলাম, স্কিমিং করলাম। স্কিমিং করার পরে ফর এক্সাম্পল আপনার কোনো একটা কোয়েশ্চন আসছে, তার জন্ম নিয়ে কোন প্যারাতে খুঁজবেন বলেন তো? জন্ম নিয়ে আলোচনা কোন প্যারাতে খুঁজবেন? অবশ্যই ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, তার আসছে সাকসেস নিয়ে আলোচনা, কোন প্যারাতে খুঁজবেন? সাকসেস রিলেটেড কোনো কোয়েশ্চন আসছে, লাস্ট প্যারাগ্রাফ। এই যে আপনার মধ্যে একটা সেন্স গ্রো হয়েছে, এইটারে বলা হয় স্কিমিং। এটাই হচ্ছে স্কিমিং এর বেনিফিট। আচ্ছা, এবার যেহেতু কোয়েশ্চেন নাম্বার 1 to 7 এইগুলোর মধ্যে আমার কাছে স্ট্রং কিওয়ার্ড আছে মনে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2-তে। 2-তে আছে দেখেন লিড স্কুল। আপনারা একটু বলেন তো লিড স্কুলটা কোন জায়গাতে আছে, কত নাম্বার প্যারাতে আছে? আমি প্যারাগুলো একটু মার্কিং করে দিই, নাম্বারিং করে দিচ্ছি। এটা হচ্ছে 1 2 3 4 5। আপনারা একটু বলবেন কত নাম্বার প্যারাতে আছে, কত নাম্বার প্যারাতে আছে? ইয়েস, প্যারাগ্রাফ 2-তে দেখেন লিখা আছে লিড স্কুল। এই যে লিড স্কুল। তাহলে আমার কাছে মনে হয় এই প্রথম 3 থেকে 4 লাইন পড়লে আমি কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার পাবো। 2 এর অ্যান্সার পাবো। আচ্ছা, এবার যেহেতু 2 এর অ্যান্সার পেয়ে গেছি, 1 এর অ্যান্সারটা বলেন তার নিচে হবে নাকি তার উপরে হবে? এটা কি 3 নাম্বার প্যারাতে যাবে নাকি 1 নাম্বার প্যারাতে পাবো? উপরে। আচ্ছা, এবার এখান থেকে আমি কিওয়ার্ড নিচ্ছি ফাদার। ফাদার, তারপর হচ্ছে লিভিং স্কুল। দেখেন তো এখানে কোন জায়গাতে ফাদার এবং লিভিং স্কুল নিয়ে আলোচনা আছে? এই যে দেখেন ফাদার ওয়ার্ডটা আছে এখানে, আবার লিভিং স্কুল আছে। So, আমার কাছে মনে হয় এই 3 থেকে 4 লাইন পড়লে আমি কোয়েশ্চন নাম্বার 1 এর অ্যান্সার পাবো। নেক্সটে যাই, কোয়েশ্চন নাম্বার 3। কোয়েশ্চন নাম্বার 3-তে বলেন তো একটু স্ট্রং কিওয়ার্ডটা কি কোয়েশ্চন নাম্বার 3-তে? কোয়েশ্চন নাম্বার 3-তে স্ট্রং কিওয়ার্ড কি? ইয়েস, রয়্যাল কলেজ। রাইট, রয়্যাল কলেজ। সো রয়্যাল কলেজ, দেখেন এটা রয়্যাল কলেজটা আছে কোন জায়গাতে? অবশ্যই 2 এর নিচে। তাহলে এটা কত নাম্বার প্যারাতে আছে রয়্যাল কলেজ? ইয়েস, দিস ইজ রয়্যাল কলেজ। প্যারাগ্রাফ নাম্বার 3-তে আছে দেখেন। তাহলে এই প্রথম এটার 1 2 লাইন বা 3 লাইন পড়লে আমি কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার পাবো। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 4-এ যাচ্ছে দেখেন। 4-এ আমার কিওয়ার্ড হচ্ছে লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়াম, বলবেন তো লন্ডন মিউজিয়াম খুঁজেন এটা কোন জায়গায় আছে? লন্ডন মিউজিয়াম, লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়াম 3 নাম্বার প্যারাতে আছে, রাইট? আচ্ছা, সামওয়ান হ্যাজ, মানে উনি, আপনি একটু ড্রয়িং করতেছেন, প্লিজ আপনি একটু ড্রয়িং করবেন না, হ্যাঁ? আপনি কিন্তু ড্রয়িং করবেন না। আচ্ছা, লন্ডন মিউজিয়াম আছে দেখেন এই জায়গাতে। তাহলে আমার কাছে মনে হয় এই পোর্শনটা জুড়ে আমাদের থাকবে কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার। নাম্বার 5-এ বলছে দেখেন টোরাকাডা মিউজিয়াম, খুঁজেন কত নাম্বার প্যারাগ্রাফ? আমি প্যারাগ্রাফের নাম্বার বলছি তো, আপনি নাম্বার অনুযায়ী বলেন। 3 4 5 কত নাম্বার প্যারাতে আছে? ইয়েস, 4-এ আছে দেখেন, 4-এ লেখা আছে টোরাকাডা মিউজিয়াম। এই যে টোরাকাডা মিউজিয়াম। তাহলে হইতে পারে এই জায়গা থেকে আসছে কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার। আচ্ছা, এবার 6-এ আমার হচ্ছে মায়ান স্কাল্পচার আর একটা হচ্ছে স্টোন স্কাল্পচার। বলেন তো মায়ান স্কাল্পচার স্টোন স্কাল্পচার কোন জায়গায় আছে? 4-এই, 4-এ দেখেন, আহ 4-এ এই যে স্টোন স্কাল্পচার, তারপরে আছে মায়ান স্কাল্পচার। এই যে মায়ান স্কাল্পচার এটা আগেই দেয়া আছে। তাহলে স্টোনটা যেহেতু এই জায়গায়, আমাদের প্রেডিকশন হচ্ছে এই জায়গাতে থাকতে পারে কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার। আচ্ছা, 7-এ যাচ্ছি, ইউনিট 1 খুঁজেন ইউনিট 1টা কোন জায়গাতে আছে? ইউনিট 1,
এই যে 5 নাম্বার প্যারা ইউনিট 1, তাহলে এই জায়গাতে আছে আমার, অর্থাৎ এইখানে 3 থেকে 4 লাইন পড়লে আমি কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার পাবো। তো এটার একটা স্ক্রিনশট দিয়ে দেন, এটা আপনাদের কাজে লাগতে পারে। আচ্ছা, আমি কিন্তু স্টিল আবারও একটু রিপিট করি, আমরা কিন্তু খুব বেসিক জিনিস পড়তেছি। আমরা বেসিক জিনিস পড়তেছি বলতে কিভাবে কোয়েশ্চেন লোকেশন ফাইন্ড আউট করতে হয় আমরা সেটা পড়তেছি। ক্লিয়ার? এন্ড ইভেন আমরা কিন্তু আজকে কোনো কোয়েশ্চেনও সলভ করবো না, শুধু জাস্ট আমরা প্রথমে স্কিল গুলো ডেভেলপ করি, তারপরে আমরা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেন সলভ তো আপনি না বুঝে করে লাভ নাই। আচ্ছা, এটা আমি ইরেজ করলাম। এবার নেক্সট পয়েন্টে যাই, দেখেন। নেক্সট পয়েন্টে আমাদের যেটা শেখা উচিত, দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটারে বলা হয় ডিফারেন্স বিটুইন সেঞ্চুরি অ্যান্ড ডেকেইড। সেঞ্চুরি এবং ডেকেইডের মধ্যে ডিফারেন্সটা শেখা উচিত। আচ্ছা, সেঞ্চুরি এবং ডেকেইড নিয়ে আমরা আলোচনা করি, এটা আমাদের কিওয়ার্ডের পয়েন্ট হিসেবে কাজ করে। যেমন সেঞ্চুরি, এটা আপনি দেখবেন যে আপনাদের ক্যামব্রিজ এটা আসে কিন্তু সেঞ্চুরি। সেঞ্চুরি মানে হচ্ছে, এটা সিম্বল হচ্ছে যেমন থাকতে পারে 17th সেঞ্চুরি। সেঞ্চুরি মানে 100 ইয়ার্স। সেঞ্চুরি হচ্ছে ফরওয়ার্ড, সরি, সেঞ্চুরি হচ্ছে ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড। আচ্ছা, এবার কিভাবে সেটা ব্যাকওয়ার্ড আমি একটু প্রুফ করে দিই, দেখেন। যেমন আমরা যদি বলি 17th সেঞ্চুরি, এইটার টাইমটা হচ্ছে 1601 থেকে 1700 সাল পর্যন্ত। 1601 থেকে 1700 সাল, তার মানে 17th সেঞ্চুরি মানে কিন্তু 1700 সাল থেকে শুরু হয় না, এটা শুরু হয় 1601 সাল থেকে। আচ্ছা, এবার আমি যদি বলি 15th সেঞ্চুরি, বলেন তো 15th সেঞ্চুরি কত থেকে কত হবে? 15th সেঞ্চুরি কোন সময় থেকে কোন সময়টাতে হবে? হ্যাঁ, 1401 থেকে 1500 পর্যন্ত। আমি যদি বলি এবার 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, ইয়েস, 1801 থেকে 1900 পর্যন্ত। এবার সেঞ্চুরির সেঞ্চুরির মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। পার্ট গুলো কেমন? যেমন আমরা একটা টোটাল ফেজ নিলাম, যেমন এই টোটাল ফেজটা হচ্ছে ধরেন 17th সেঞ্চুরি, অর্থাৎ 17th সেঞ্চুরি মানে এটার প্রথম পয়েন্টটা হবে, শুরুর দিকটা হবে 1601। আমি জাস্ট এগুলো একটু লিখে দিচ্ছি। ধরেন আমি শুরুর পয়েন্টটা বললাম 1601, আর শেষের পয়েন্টটা হচ্ছে 1700, তারপরে মিডিলে হচ্ছে 1650, আবার তার মিডিলে আর একটা পার্ট করতে হবে, যেমন এই জায়গায় একটা পার্ট আর এই জায়গায় একটা পার্ট, তাহলে এইখানে হবে 1630, আর এই জায়গাতে হবে 1670। ওকে। আচ্ছা, এবার 1601 থেকে 1630 এই সময়টারে বলা হয় আর্লি।
1601 থেকে 1630 পর্যন্ত বলা হয় আর্লি, EARLY। আচ্ছা, তারপরে 1630 থেকে 1670 পর্যন্ত বলা হয় মিড, মিড। আবার 1670 থেকে 1700 পর্যন্ত বলা হয় লেট অথবা ইন্ড, লেট অথবা ইন্ড। মার্ক করে দিচ্ছি, দাঁড়ান। তাহলে আমি আবার একটু রিপিট করছি, 1601 থেকে 1630 পর্যন্ত হচ্ছে আর্লি, 1630 থেকে একদম 70 পর্যন্ত হচ্ছে মিড, তারপরে 1670 থেকে তার একদম লাস্ট পয়েন্টারে বলা হয়, অর্থাৎ 1700 পর্যন্ত এটারে বলা হয় লেট অথবা এন্ড। তিনটা পিরিয়ড। যেটা হয় মানে আমাদের লিস্টিং এ যেটা, সরি রিডিং এ যেটা হবে লোকেশন ফাইন্ড আউটের ক্ষেত্রে, ধরেন লিখা থাকবে, ধরেন কোয়েশ্চনে লিখা আছে 1705, প্যাসেজে লিখে রাখবে আর্লি 16th সেঞ্চুরি। ধরেন কোয়েশ্চনে আছে 1750, তাহলে এইটারে কি লিখবে চ্যাট বক্সে লিখেন তো, 1750-এ সরি 1700, সরি এটা 1700 না, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেল, হ্যাঁ 1750 হলে, সরি 1705 হলে এটা হবে আর্লি 18th সেঞ্চুরি, একটু মিস্টেক ছিল। তাহলে এটা যদি আর্লি 18th সেঞ্চুরি হয়, এবার বলেন 1750 এটারে কি বলবে? 1750, হ্যাঁ এটা হবে মিড 18th সেঞ্চুরি। আচ্ছা এবার তাহলে 1790 এটার কি বলবে? চ্যাট বক্সে লিখেন 1790, 1790, হ্যাঁ লেট 18th সেঞ্চুরি। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু গেমিংটা হবে। এটার একটা স্ক্রিনশট দিয়ে দেন সবাই। ওকে, থ্যাংক ইউ। লাস্ট পয়েন্ট, আমরা লাস্ট পয়েন্ট পড়বো হচ্ছে সেঞ্চুরির পাশাপাশি আরেকটা হচ্ছে ডেকেইড। সেঞ্চুরির পাশাপাশি আরেকটা হচ্ছে ডেকেইড। ডেকেইড মানে 10 ইয়ার্স। ডেকেইডের সিগন্যাল হচ্ছে 1670 S, এই এস সিগন্যালটা হচ্ছে ডেকেইড। আচ্ছা ডেকেইড হচ্ছে ফরওয়ার্ড, মানে যেমন সেঞ্চুরি ছিল কি ব্যাকওয়ার্ড পিছনের দিকে, ডেকেইডটা ফরওয়ার্ড সামনের দিকে। আচ্ছা ডেকেড যেমন 1770 S, এটা মানে 1770 থেকে 1770 থেকে 1779। আচ্ছা এবার এটার আহ আমি যদি একটা টাইম ফ্রেম ড্র করি, ধরেন এটা হচ্ছে আমার টোটালটা, তাহলে শুরুর পার্টটা হচ্ছে 1770, তারপরে হচ্ছে 1700, লাস্টেরটা হচ্ছে 1789, মিডিলে হচ্ছে 1774। আচ্ছা এবার 1770 থেকে 71, 72 এই সময়টারে বলা হয় আর্লি।
71 72 এই সময়টা বলা হয় কি আর্লি, 1700। তারপরে 73 থেকে একদম 74 75 76 এই সময়টার বলা হয় মিড। আবার 1777 থেকে 1779 পর্যন্ত বলা হয় লেট। এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা, এবার কিছু এক্সাম্পল দিয়ে চলেন। ধরেন আমি লিখলাম 1791। এইটা ধরেন কোয়েশ্চনে আছে, প্যাসেজে কিভাবে লিখবে? সরি, 1991, প্যাসেজে লিখবে 1990s। এবার এটার আগে লিখে দিবে আর্লি, তার মানে এটাকে 1991 কে বোঝাচ্ছে। আবার আমি যদি এভাবে বলি 1770s, এবার এবং লিখলাম আর্লি, তাহলে কোয়েশ্চনে যে পাইতে পারেন বা প্যাসেজে যে পাইতে পারেন, ধরেন এটা হচ্ছে কোয়েশ্চন, তাহলে প্যাসেজে আপনি পাবেন 1772। এইভাবে কিন্তু তারা গেমিংটা করে। এবং এটা কি কোয়েশ্চন সলভিং এর জন্য প্রয়োজন হয়? আমার উত্তর হচ্ছে না, এটা মূলত লোকেশন ফাইন্ড আউটের জন্য প্রয়োজন হয়। তো এবার আপনারা অনেকগুলো, মানে একটা এক্সারসাইজ আমরা কমপ্লিট করবো, এরপরে আমরা ক্লাস ক্লোজ করতেছি। দেখেন এখানে অনেকগুলো ইয়ার দেয়া আছে, নিচে অনেকগুলো ডেফিনেশন দেয়া আছে। আমি যদি একটা সলভ করি, প্রথম যেটা সেটা হচ্ছে লিখে আছে, দেখেন ইন দা আর্লি ডেকেড অফ 20th সেঞ্চুরি। আচ্ছা, 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1900 থেকে 1901 থেকে 2000। তাহলে এটার কি আর্লি ডেকেড, আর্লি মানে অবশ্যই 1930-এর মধ্যে। দেখুন তো 1930-এর মধ্যে কোনটা আছে, উত্তর বলেন কি হবে? ইয়েস, 1921। তাহলে এ এর অ্যান্সার হচ্ছে 1921। এইভাবে আপনারা একটু বাকিগুলো সলভ করেন তো। বি সি ডি ই এফ জি এইচ কোনটার অ্যান্সার কি হয়? ওকে, অ্যান্সার গুলো আমরা ম্যাচ করি আবার।
বলছে লেট 19th সেঞ্চুরি। লেট 19th সেঞ্চুরি হচ্ছে 19 মানে অবশ্যই কি 1800 থেকে 1801 থেকে কতর মধ্যে 1900, তাহলে এটা লেট, লেট মানে শেষের দিকে, তাহলে এটা অবশ্যই 1891। তারপরে জাস্ট আফটার দ্য টার্ন অফ 19th সেঞ্চুরি, টার্ন মানে যা শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে 1803। তারপরে ইন দ্য 1850s, 1850s মানে অবশ্যই 1850 থেকে 59 পর্যন্ত, তাহলে এটা আছে দেখেন 1854। ইন দ্য মিড 20th সেঞ্চুরি, মিড 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1901, 1901, 1901 থেকে 2000, তার মানে মিডিলে আছে কি 1952। ক্লোজ টু দ্য মিলিনিয়াম, মিলিনিয়াম মানে হচ্ছে যে কোনো একটা হাজার, 1000, 2000, 3000, এটার বলা হয় মিলিনিয়াম। তো এটার ক্লোজ টু মানে আশেপাশে, এটা আছে 2001। ইন দ্য লেট 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি হচ্ছে 1701 থেকে 1800। সো এটার লেট, লেট মানে হচ্ছে 1700, একদম লাস্টের দিকে 1798। So these are the answers, right? আচ্ছা, এগুলো আমরা আজকে পড়লাম, এটার একটা স্ক্রিনশট দিয়ে দেন। ওকে, আজকে কিন্তু আমরা ক্লাসের কোনো কোয়েশ্চনেরই অ্যান্সার করি নাই। আমরা যেটা করছি, একটা স্কিল ডেভেলপ করার ট্রাই করছি, সেটা হচ্ছে লোকেশন ফাইন্ড আউট করা। আগামী ক্লাসে অবশ্যই আমরা যে কোনো একটা কোয়েশ্চন টাইপ সলভ করব। তাহলে লোকেশন ফাইন্ড আউট যেহেতু আমরা পড়লাম, এটার জন্য আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। এটা একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা আমি আপনাদেরকে সেন্ড করব। হোমওয়ার্কটা কি হবে সেটা আমি একটু বলে দিই। হোমওয়ার্কটা যেটা হবে, আপনারা দেখবেন এরকম অনেকগুলো প্যাসেজ আছে, অনেকগুলো প্যাসেজ। তাহলে প্যাসেজে আপনাদের যে কাজটা হবে, আপনারা শুধু লোকেশন ফাইন্ড আউট করবেন, কোয়েশ্চনের লোকেশন। তো লোকেশন ফাইন্ড আউট করার জন্য অবশ্যই স্ট্রং কিওয়ার্ডের উপরে ফোকাস করতে হবে। তাহলে আপনি শুরুতেই আপনার কাজ হবে, আপনি প্যাসেজটা কি করবেন, স্কিম করবেন। আপনি প্যাসেজটা স্কিমিং করবেন। প্রথমে আপনি স্কিমিং করবেন, হ্যাঁ। স্কিমিং করার পরে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের লোকেশন ফাইন্ড আউট করবেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের লোকেশন। এবং লোকেশন ফাইন্ড আউট করবেন, আমি বলছি না কিন্তু অ্যান্সার করার জন্য, শুধু লোকেশন ফাইন্ড আউট করা। অর্থাৎ যেমন আমরা যেভাবে কোয়েশ্চেনের লোকেশন ফাইন্ড আউট করলাম, ফর এক্সাম্পল মোস্ট জিওগ্রাফিক্স ইন ইংল্যান্ড আর লোকেটেড ইন পার্টিকুলার এরিয়া অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে হচ্ছে আমার কিওয়ার্ড হচ্ছে ইংল্যান্ড, হ্যাঁ। এবার এটা আমি দেখবো যে ইংল্যান্ডটা কোন জায়গাতে আছে, আমি জাস্ট একটা এমনিতে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন ইংল্যান্ডটা এই জায়গাতে আছে, হ্যাঁ, এই 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 পোর্শনটাতে আছে, তাহলে আমি এই জায়গাতে লিখবো কোয়েশ্চেন নাম্বার 1। এইভাবে আমি বাকিগুলো শুধু লোকেশন ফাইন্ড আউট করবো। দ্য পয়েন্ট, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো আজকে আমাদের ক্লাসটা একদম লাস্ট পোর্শনে আছি। ক্লাসের কোনো একটা পার্ট নিয়ে যদি আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেনস। আমি সবাইকে আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি। ইউ ক্যান আনমিউট yourself and ask me the questions. তিথি ছিলেন, তিথি কোনো কনফিউশন আছে? না ভাই ভাইয়া, সমস্যা নেক্সট নাই। ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাসটা কালকেও হতে পারে বা পরশুদিনও হতে পারে। ইনবক্সে কি ভাইয়া দেওয়া হবে লিংক? এটা হ্যাঁ দেয়া হতে পারে। আচ্ছা, আর তারপরে নেক্সট ক্লাসে কি এক্সপ্লেন হবে ভাই? নেক্সট ক্লাসে হতে পারে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন পড়ানো হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছেন মেহেদি হাসান, কোনো কনফিউশন আছে ভাইয়া? ও মেহেদি হাসান স্যার, কোনো কনফিউশন আছে? না স্যার, আপাতত কোনো কনফিউশন নাই স্যার। ঠিক আছে স্যার। তারপরে তন্নি জান্নাতুল ম্যাডাম, কোনো কনফিউশন আছে? না ভাইয়া, কোনো কনফিউশন নেই। ঠিক আছে, কনফিউশন নাই মানে কি পড়াই তো নাই, কনফিউশন করতে আসবে জাস্ট। আজকে কিন্তু আমি বুঝছি আর কি। বুঝি নাই। স্যার
আপনি আজকে যতটুকু বুঝাইছেন অতটুকু, মানে আমি বলতে চাচ্ছি যে আজকে যতটুকু বুঝাইছেন অতটুকুতে কোনো কনফিউশন নাই। তবে নেক্সট ক্লাসটা কখন আর কিভাবে আমরা জানতে পারবো, যদি একটু এটা বলতেন। এটা আমি আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দিব, ওইটার থ্রুতে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তন্নি কিছু ওকে স্যার, থ্যাংক বলছিলেন ইউ। ম্যাডাম? না ভাইয়া কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে। আর তরিকুল ভাই, কোনো কনফিউশন আছে? জি না ভাইয়া, সমস্যা নেই কোনো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আমাদের পরবর্তী ক্লাস কালকে হওয়ার সম্ভাবনা আছে অনেক, হ্যাঁ? তাহলে কালকে আহ রাত্রে 9:30 অথবা 10টা, যে কোনো একটা টাইমে আমি ক্লাসটা অ্যানাউন্স করে দেবো। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ। আর ক্লাসের রেকর্ডিং আমি একটু পরেই গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা ক্লাসটা আবার দেখতে চান আপনারা রেকর্ডিংটা আবার ডাউনলোড করে দেখে নেবেন। এবং আমার কাছে মনে হয় সবারই রেকর্ডিংটা আবার দেখা উচিত। ভাইয়া গত ক্লাস রেকর্ডিং দেওয়া হয়েছিল? গত ক্লাসের রেকর্ডিংটা আমার না ওয়ালেই আছে, এটা ওইটা আমি লাইভ ক্লাস নিয়েছিলাম তো। সো ওয়াল থেকে আমি আপনার লিঙ্কটা দিয়ে দিব, আপনি আমার একটা মেসেজ দিবেন। আর ঠিক আজকেরটা আছে আমি ভাই, একটু পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ।